দর্শক, স্বাগত সবাইকে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 উদযাপনকে ঘিরে আজকের পর্বে আমরা আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন খ্যাতনামা চক্ষুরোগ বিশেষজ্ঞ। সঙ্গে আছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা, আমাদের দেশের প্রখ্যাত গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম নজরুল ইসলাম, বাংলাদেশ গ্লোকোমা সমিতির কার্যকরী পরিষদের সদস্য, প্রাক্তন মহাসচিব, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সালমা পারভিন এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির কার্যকরী পরিষদের সদস্য, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার রুহি মান্নান। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো 9 মার্চ, আজকে থেকে শুরু হচ্ছে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রতি বছরের মতো এবারও যেহেতু বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালিত হচ্ছে, তো এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় এবং আপনাদের নেওয়া কিছু গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইবো। অনেক ধন্যবাদ ডক্টর ফাইজা, আপনি ঠিকই বলেছেন যে প্রতি বছরের মতো সারা বিশ্বব্যাপী বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করা হয়। এবছর পালন করা হচ্ছে 9 থেকে 15 মার্চ পর্যন্ত। আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই প্রোগ্রামটা করা হচ্ছে। সারা দেশে বিভিন্ন জায়গায় বিনামূল্যে গ্লোকোমা স্ক্রিনিং শুরু হয়েছে, খুব অল্প খরচে পরীক্ষামূলক করা হচ্ছে, গ্লোকোমার অপারেশনগুলো করা হচ্ছে। আপনি যেটা বললেন যে প্রতিপাদ্য বিষয়, ওয়ার্ল্ড গ্লোকোমা অ্যাসোসিয়েশনস তারা যে প্রতিপাদ্য বিষয় ঠিক করে দিয়েছেন সেটা হলো ইউনাইটিং ফর এ গ্লোকোমা ফ্রি ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা যদি বাংলা করি তাই বলতে হবে আসুন হাতে হাত ধরি গ্লোকোমা মুক্ত বিশ্ব গড়ি। অর্থাৎ বলা হচ্ছে যে গ্লোকোমা এমন একটি রোগ যেটা কারো একার পক্ষে ফাইট করা কঠিন, এই ব্লাইন্ডনেসটা ফাইট করা কঠিন, সেজন্য সবাইকে একত্রিত হয়ে এই গ্লোকোমার এগেনস্টে ফাইট করতে হবে। এটি হলো প্রতিপাদ্য বিষয় এবছরের। আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু আমরা আসলে গ্লোকোমা রোগ নিয়েই কথা বলছি, একেবারে শুরু থেকে একটু বলবেন যে আমাদের চোখের চাপ বলতে আমরা কি বুঝি এবং গ্লোকোমা রোগের সাথে সম্পর্ক কি, বা গ্লোকোমা রোগটি আসলে কি? গ্লোকোমা চোখের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোগ, যেখানে রোগী অন্ধত্ব বরণ করে এবং এই স্থায়ী অন্ধত্ব। এটা চোখের চাপ যেটা থাকে, চোখের চাপ হচ্ছে চোখের কন্ট্রোলটাকে বা চোখের শেপটাকে ঠিক রাখার জন্য, চোখের সব স্ট্রাকচারগুলোকে সুস্থ রাখার জন্য চোখের ভিতরে একটা চাপ থাকে, সেটাকে আমরা বলি ইন্ট্রাঅকুলার প্রেশার। চোখের চাপ সেটা হচ্ছে 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। এই চোখের চাপটা যখন বেড়ে যায়, চোখের ভিতরে যে স্নায়ুরজ্জু অপটিক নার্ভ, সে অপটিক নার্ভের উপরে সে আস্তে আস্তে করে এটাকে স্থায়ী অন্ধত্বকে নিয়ে যায় এবং ড্যামেজ করতে থাকে, এবং এটা একটা প্রোগ্রেসিভ ড্যামেজ। অনেক দিন ধরে, এটা একদিন ধরে হয় না, অনেক দিন ধরে হয়, এবং এটা যে আস্তে আস্তে করে ড্যামেজ হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেশার দিয়ে এবং স্থায়ী অন্ধত্বকে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে গ্লোকোমা রোগ। ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর করে বলছিলেন আপনি। রুহি ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে কি কি কারণে গ্লোকোমা রোগ হয়ে থাকে বা কাদের আসলে গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে? ধন্যবাদ। চোখের গ্লোকোমা রোগ মূলত বংশগত একটি রোগ, বা যেটাকে আমরা জেনেটিক ডিজিজ বলি। তবে অধিকাংশ ক্ষেত্রে বংশগত কারণে হলেও এছাড়াও বিভিন্ন চোখের রোগ, যেমন ইউভিআইটিস বা আরও বেশ কিছু রোগ রয়েছে যা প্রভাব বিস্তার করে এবং গ্লোকোমা রোগ তৈরি করতে পারে। আমরা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করি দৈনন্দিন জীবনে। এর মধ্যে সবচেয়ে কমন হলো স্টেরয়েড নামের ড্রপস বা ওষুধ, যেগুলো অ্যালার্জিজনিত কারণে ব্যবহৃত হয়। এই স্টেরয়েড থেকেও বিভিন্ন রকমের গ্লোকোমা তৈরি হয়ে থাকে। আবার দেখা যায় যে আঘাত বা ট্রমাজনিত কারণেও গ্লোকোমা হয়ে থাকে। আর গ্লোকোমা কাদেরকে এফেক্ট করে বা আক্রান্ত করে এটা যদি বলি, তাহলে বলতে হয় আসলে মায়ের গর্ভাবস্থাতেও যেমন একটা শিশুর গ্লোকোমা তৈরি হতে পারে, আবার একজন প্রাপ্তবয়স্ক মানুষের বা একজন অতি বৃদ্ধ মানুষেরও গ্লোকোমা হতে পারে। কাজে গ্লোকোমা হবার জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারিত নাই। আমাদের সমীক্ষা অনুযায়ী আমাদের দেশে লাস্ট ইয়ার যেটা আমাদের সমীক্ষা হয়েছে পুরো দেশ জুড়ে, সেটা অনুযায়ী 40 বছর বয়স্ক যে জনসংখ্যা আছে আমাদের, এই মুহূর্তে ওপেন অ্যাঙ্গেল ভ্যারাইটি গ্লোকোমার ইনসিডেন্স রেট বা প্রাপ্যতা প্রায় 5 থেকে 6%, এটুকু বলা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, খুব সুন্দর করে বলছিলেন আসলে কত শতাংশ মানুষ ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমায় আক্রান্ত। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে গ্লোকোমার যে বিশ্ব পরিস্থিতি বা ওয়ার্ল্ড রেকর্ড এবং বাংলাদেশের গ্লোকোমার পরিসংখ্যান, এই বিষয়ে যদি অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানা, কারণ আমরা জানি সারা বিশ্বে বর্তমানে এই সময়ে 8 কোটি লোকের গ্লোকোমা আক্রান্ত আছেন, এবং যেহেতু মানুষের বয়স বাড়ছে সারা দুনিয়াতে, সেজন্যে এই রেট কিন্তু বাড়ছে আস্তে আস্তে।
এবং দেখা গেছে 2040 সালে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে 11 কোটিতে, মারাত্মক একটি সংখ্যা। ডক্টর রুহি যেটা বলছিলেন যে বাংলাদেশে রিসেন্টলি একটা সমীক্ষা হয়েছে, সার্ভে হয়েছে, আমরা বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির সার্ভে, ন্যাশন ওয়াইড সার্ভে। সেখানে আমরা দেখেছি যে 35 ঊর্ধ্ব ব্যক্তিদের মধ্যে 3.2 লোকের কিন্তু গ্লুকোমা আছে, কনফার্ম গ্লুকোমা। আর 10.1% লোকের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাদের আইদার প্রেশারটা বেশি আছে বা চোখের মধ্যে ডিস্কের, যেটা প্রফেসর সালমা যেটা বলছিলেন যে ডিস্কে কিছু চেঞ্জ আছে, সেগুলো আছে। আবার আমরা দেখেছি প্রফেসর রুহি যেটা, ডক্টর রুহি যেটা বললেন যে আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাটা বাংলাদেশে বেশি, আমাদের দেশে বেশি, প্রায় বলা যায় 78%। এবং এটার কারণ হলো, এবং অ্যাঙ্গেল ক্লোজারটা অনেক কম, 16%। এটা ভালো আছে, আমাদের কোনো তুলনামূলক ভালো আছে। তো সেজন্য সিমটমটা কিন্তু আমাদের দেশে খুব কম। এই যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা সিমটমটা সাধারণত থাকে না। এবং আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আমরা এবার সার্ভেতে পেয়েছি যে এখানে মেজরিটি পেশেন্টের প্রেশারটা নর্মাল, অর্থাৎ আমরা বলছি নর্মাল টেনশন গ্লুকোমা, নর্মাল প্রেশার গ্লুকোমা। যেটা কেন বলছি এই জন্য যে প্রেশার তো নর্মাল, প্রফেসর সালমা যেটা বললেন যে প্রেশার বেশি হয়, কিন্তু অনেকে কিন্তু প্রেশার নর্মাল থেকেও গ্লুকোমা হতে পারে, যে সংখ্যাটা বাংলাদেশে রয়েছে। এই জন্য আমরা সবাইকে বলি যে সচেতন হতে হবে, সঠিক সময়ে 35 বছর পরে ডাক্তার কাছে যেতে হবে, আপনার প্রেশারটা দেখবেন, চোখের ভেতরে দেখবেন, গ্লুকোমা টেস্ট করতে হবে। কারণ আর্লি ডিটেকশন, আর্লি ডায়াগনোসিস হলো একমাত্র প্রতিরোধ করা গ্লুকোমার জন্য। যেটা আমরা বলছি যে ইউনাইটিং ফর এ গ্লুকোমা ফ্রি ওয়ার্ল্ড, সবাই একত্রিত দেখতে হবে, সচেতন হতে হবে, তাহলে কিন্তু গ্লুকোমা থেকে সারা জীবন এই বন্ধ্যত্ব প্রতিরোধ করা সম্ভব মনে করি। ধন্যবাদ স্যার। ম্যাডাম, একটু আগে ডক্টর রুহি বলছিলেন যে আসলে একজন শিশু কিন্তু জন্ম থেকে এরকম হতে পারে, বা মায়ের গর্ভাবস্থা থেকেও একজন শিশু গ্লুকোমা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু আমাদের সমাজে একটি ধারণা আছে যে সাধারণত 35 বা 40-এর পরে গ্লুকোমা হয়। তো গ্লুকোমা কি আসলে বড়দেরই শুধু অসুখ কিনা, ছোটরা কিভাবে আক্রান্ত হচ্ছে, এটি যদি একটু বলতেন। মোস্টলি গ্লুকোমা কিন্তু বয়সজনিত রোগ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা গ্লুকোমা পাই বা যেই গ্লুকোমাগুলোকে আমরা ডিল করি সেটা বয়সজনিত, যেটা নিয়ে আসলে আমাদের সবচেয়ে বেশি অ্যাওয়ারনেস কাজ করে। নীরবে স্যার যেটা বললেন যে গ্লুকোমা আমাদের দেশে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, সেটাতে বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না। তবে বাচ্চাদের ক্ষেত্রে কনজেনিটাল গ্লুকোমা বা জন্মগত গ্লুকোমা বা ডেভেলপমেন্টাল গ্লুকোমা সেগুলো হতে পারে। সেই সব ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের হয়তো জন্মগত কিছু ত্রুটি থাকে চোখে, এবং সেই ত্রুটি নিয়ে যখন জন্ম হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের কিছু উপসর্গ থাকে, সেটা দেখে আমরা কিন্তু বলতে পারি যে এই বাচ্চার হয়তো বা গ্লুকোমা আছে। সেটা হতে পারে বাচ্চার চোখ থেকে পানি পড়ছে, বাচ্চার চোখটা বড় হয়ে যাচ্ছে, যেটাকে বলে বুলসাই, বড় হয়ে যাচ্ছে। বাচ্চারা প্রথমে ডাগর ডাগর চোখ আমরা যেটা বলি, সেটা দেখে আসলে সবসময় খুশি হওয়ার কোনো কারণ নেই। সেই ডাগর চোখের আড়ালে কিন্তু তার চোখের প্রেশার থাকতে পারে, বা অনেক কান্না লুকিয়ে আছে। সেই জন্য এরকম ডাগর চোখ বা এরকম বড় বড় চোখ, বাচ্চার চোখটা একটু নীলচে মনে হচ্ছে, বাচ্চার চোখ থেকে পানি পড়ছে, সেই সব ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা করলে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা আসলে জন্মগত গ্লুকোমা। এবং সেই সব ক্ষেত্রে আসলে ওষুধ দিয়ে কাজ হয় না, সরাসরি সেগুলোতে সার্জারিতে চলে যেতে হয়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেকেই বলেন, বা স্যারও একটু আগে বলছিলেন যে চোখের চাপ বাড়লে সেটি গ্লুকোমা। এই বিষয়টি আসলে কতটা সঠিক, বা চোখের চাপ স্বাভাবিক থাকলে বা অল্প থাকলেও কতটা গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে, এটি যদি একটু বলতেন। গ্লুকোমা আমরা যখন প্রাথমিকভাবে কাজ শুরু করি তখন আমাদের ধারণাটা ছিল এরকম যে চোখের চাপ বাড়লে তা যখন আমাদের অপটিক স্নায়ুটিকে এফেক্ট করে তখন সেটাকে আমরা গ্লুকোমা বলছিলাম। বাট ইদানিংকার জগতে সমস্ত রিসার্চ পেপার যে আসছে এবং আমরা যে ধরনের রোগী পাচ্ছি তাতে আমরা দেখছি যে চোখের চাপ হয়তো বেশি, কিন্তু স্নায়ুটি আঘাতপ্রাপ্ত হয় নাই বা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় নাই, তখন আমরা সেটাকে বলছি অকুলার হাইপারটেনশন। এরা হয়তো ভবিষ্যতে যে গ্লুকোমা রোগীতে পরিণত হতে পারে, এটা একটা ক্যাটাগরি। সমীক্ষায় আমরা পেয়েছি যে অনেক রোগীর চোখের চাপ স্বাভাবিক মাত্রার মধ্যে থাকা সত্ত্বেও গ্লুকোমাজনিত সমস্ত পরিবর্তন তার চোখের ভেতর বিদ্যমান। এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে স্বাভাবিক চাপের গ্লুকোমা বা নর্মাল টেনশন গ্লুকোমা বলছি। কাজেই গ্লুকোমা হলেই সেটার চোখের প্রেশার বেশি হতে হবে জরুরি না, সেটা কম হতে পারে। আবার চোখের প্রেশার যদি বেশি থাকে সেটা জরুরিভাবে গ্লুকোমা হতে বাধ্যতামূলক নয়। ধন্যবাদ ম্যাডাম। শুনছিলাম আপনার কাছ থেকে গ্লুকোমা সপ্তাহ এবং গ্লুকোমা নিয়ে। আমাদের আরও অনেক আলোচনা আছে, আমরা আরও অনেক আলোচনা করব গ্লুকোমা নিয়ে, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। ফিরব বিরতি শেষে।
দর্শক, চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 উদযাপন এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন 3 জন বিজ্ঞ চিকিৎসক যারা গ্লোকোমা সচেতনতা নিয়ে নিয়মিত কাজ করছেন। অতিথিদের সঙ্গে আলোচনার বাকি অংশে ফিরব। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও স্বাগত সবাইকে। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 উদযাপন নিয়ে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2025 এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির উপদেষ্টা, আমাদের দেশের প্রখ্যাত গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম নজরুল ইসলাম, বাংলাদেশ গ্লোকোমা সমিতির কার্যকরী পরিষদের সদস্য প্রাক্তন মহাসচিব বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সালমা পারভিন এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির কার্যকরী পরিষদের সদস্য বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার রুহিমা নান। ফিরছি আলোচনায়। স্যার, আসলে আপনি একটু আগে বলছিলেন যে আসলে রোগীরা অনেক সময় বুঝতেই পারে না যে তারা গ্লোকোমায় আক্রান্ত এবং এটি আসলে একটি পার্মানেন্ট ড্যামেজ। তাহলে রোগীরা আসলে কিভাবে বুঝবেন যে ওনার গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনা আছে বা ওনার হয়েছে, এই বিষয়টি যদি একটু বলেন। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। কারণ গ্লোকোমা সাধারণত বলা হয় যে সিমটম নাই, কিন্তু আসলে তা না। কিছু কিছু গ্লোকোমা সিমটম নাই, আবার কিছু গ্লোকোমা সিমটম রয়েছে। যেটা আমি আগে বলছিলাম যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা যদি কারো থাকে তাহলে কিন্তু অনেক সময় উনি মাথা ব্যথা বলবে আমার অন্ধকারে গেলে মাথা ব্যথা করে, পড়তে গেলে মাথা ব্যথা করে, অনেকক্ষণ টিভিতে কাজ করতে গেলে মাথা ব্যথা করে, এগুলো বলবে। আবার কিছু পেশেন্ট আছে যারা চশমার পাওয়ার বারবার পরিবর্তন করতে আসছে, এইগুলো কিছু কিছু সিমটম আমরা সাইন দেখতে পাই, বাট মেজরিটি ক্ষেত্রে কিন্তু পেশেন্টরা বুঝতে পারেন না। মানে খুবই সিমটমগুলো খুবই ভেগ, মানে বোঝা যায় না, এটা বোঝা যায় না। সেজন্য আমরা যেটা বলি সবসময়, যেহেতু প্রফেসর সালমা যেটা বলেছেন যে ছোট বয়সে গ্লোকোমাটা অল্প হয়, এটা 10,000 ব্যক্তির একজন, কিন্তু বড়দের গ্লোকোমা তো অনেক কমন। সেজন্য আমরা বলি যে 35 বছর বয়স হয়ে গেলে আপনি কোনো কারণ ছাড়া একজন চিকিৎসকের কাছে যাবেন, আই স্পেশালিস্টের কাছে যাবেন, তার চোখের পরীক্ষা করবেন, বলবেন তার গ্লোকোমা আছে কি নাই, তাহলে সবচেয়ে ভালো। অর্থাৎ স্ক্রিনিং করা। আরেকটা হলো, আপনাকে জানাই যে এই সপ্তাহে কিন্তু বিভিন্ন হাসপাতালে স্ক্রিনিং হচ্ছে, অনেক জায়গায় বিনামূল্যে হচ্ছে, অনেক জায়গায় খুব অল্প মূল্যে পরীক্ষাগুলো করা হচ্ছে। এখনই ভালো সময় এই ব্যাপারটা জানা যে আপনার গ্লোকোমা আছে কি নাই। আমরা বলি যে সবসময় আপনি যাবেন পরীক্ষার জন্য, তাহলে বুঝতে পারবেন, আদারওয়াইজ বোঝা যায় না, সব গ্লোকোমা বোঝা যায় না। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার বলছিলেন যে আসলে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়। ম্যাডাম, আসলে গ্লোকোমা রোগটিকে আপনারা শনাক্তকরণ কিভাবে করে থাকেন? গ্লোকোমা শনাক্ত করা কিন্তু কঠিন কিছু না। স্যার যেটা বললেন যে রোগীকে নিজের থেকেই যেতে হবে, বলতে হবে আমার গ্লোকোমা আছে কিনা পরীক্ষা করে দেখেন, সেটা যেমন দরকার আছে অ্যাওয়ারনেসটা পেশেন্ট নিজে থেকে জানবে। আমরা গ্লোকোমা সপ্তাহে যে কাজটা করি পেশেন্টদের মধ্যে বা মানুষের ভিতরে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করার চেষ্টা করি, অ্যাজ বিকজ এটা একটা ব্লাইন্ডিং ডিজিজ, স্থায়ী অন্ধত্ব। রোগী যখন আমাদের কাছে আসবে, যে কোনো রোগী হোক না কেন, একটা হতে পারে যে চোখের পাওয়ার পরীক্ষা করতে আসলো, সেই রোগীটাকেও কিন্তু আমি সামনে থেকে শুরু করে পিছন, আমি অপটিক নার্ভ হেড পর্যন্ত ইন্ট্রাঅকুলার প্রেশার আমি রুটিনলি দেখব। আমি যে সবসময় একটা রোগীকে, যে কোনো পেশেন্টকে আমি দেখি, তাহলে এর ভিতর থেকে কিন্তু গ্লোকোমা রোগটা বের হয়ে আসে। আমি যাকে সাসপেক্ট করব, এর ভিতর থেকে আমি যতগুলো পেশেন্ট দেখি, আমরা জানি যে 3.2% গ্লোকোমা এবং 10% গ্লোকোমা সাসপেক্ট। আমরা কিন্তু ইনসিডেন্টালি হয়, যেরকম আপনি কোনো সার্জারি করতে গেলে ব্লাড সুগার করতে হয়, ডায়াবেটিক পেশেন্ট বের হয়ে যায়, সে হয়তো আগে জানতো না, গ্লোকোমার ক্ষেত্রেও তাই, পেশেন্ট জানে না, কিন্তু আমরা রুটিন টেস্ট করতে গিয়ে আমরা সেটাকে বের করে আনতে পারি যে তার গ্লোকোমা। এবং অনেক ক্ষেত্রে তো গ্লোকোমা থাকেও না, অনেকে সাসপেক্ট হিসাবে থাকে এবং ফলো আপে থাকা, সেটাই সাসপেক্ট যখন হয়। আমরা যখন দেখি যে একটা পেশেন্ট আইদার ইন্ট্রাঅকুলার প্রেশার বেশি, অথবা ইন্ট্রাঅকুলার প্রেশার বেশি থাকার জন্য, অথবা নর্মোটেনসিভ গ্লোকোমা, ইন্ট্রাঅকুলার প্রেশার বেশি নাই কিন্তু তার অপটিক নার্ভের কাপের ভিতরে গ্লোকোমাটাস ফাইন্ডিং আছে, গ্লোকোমার ডিফেক্ট আমি পাচ্ছি, আমি সাসপেক্ট মনে করছি, তখন আমি এই পেশেন্টটাকে আমি কিছু ইনভেস্টিগেশন করে দেখব যে আসলেই তার গ্লোকোমা আছে কিনা। ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা খুব সহজেই গ্লোকোমাকে ডায়াগনোসিস করতে পারি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাইবো এই যে গ্লোকোমা রোগ, এটির চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। ধন্যবাদ। গ্লোকোমার চিকিৎসাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা, দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে সার্জারি। আবার সার্জারিগুলোকে লেজার দিয়ে সার্জারি এবং ইন্টারভেনশনাল সার্জারি যেগুলো, সেগুলো আমরা বলতে পারি। এখন গ্লোকোমার জন্য চোখের চাপ কমানোর অনেক রকম ওষুধ এখন আছে এবং আন্তর্জাতিক পর্যায়ে যত ধরনের ওষুধ এসেছে, আমি খুব গর্বের সাথে বলতে পারি আমাদের দেশের সমস্ত ওষুধগুলোই অ্যাভেলেবল। কাজে প্রয়োজন
এবং প্রকার ভেদে গ্লুকোমা অনুযায়ী রোগীর প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো ধরনের মেডিকেল চিকিৎসা আমাদের দেশে দিতে পারছি। তবে যদি আমরা মেডিকেল চিকিৎসার পরেও, দ্যাট ইজ ওষুধের মাধ্যমে চিকিৎসার পরেও যখন দেখছি যে গ্লুকোমাটাকে প্রোগ্রেশন বা গ্লুকোমাজনিত ক্ষতিকে আটকানো যাচ্ছে না, বা রোগী হয়তো কোনো কারণে ওষুধটা দিচ্ছেনই না, এটাও যদি আমরা ভালো বুঝতে পারি, তাহলে আমরা সার্জারির কথা চিন্তা করি। আর কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো প্রথম দিকেই সার্জারি, যেমন ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার প্রাথমিক পর্যায়ে বা এই অ্যাঙ্গেল ক্লোজারের প্রাথমিক পর্যায়ে আমরা আসলে লেজার করে দিতে চাই। প্রাথমিক পর্যায়ে হচ্ছে ওষুধ, এর সঙ্গে অথবা আলাদাভাবে লেজার, এবং সর্বশেষ পর্যায়ে যখন আর কোনো কিছুতেই আমরা ম্যানেজ করতে পারছি না বা গ্লুকোমা অনেক মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছে, সেক্ষেত্রে আমরা সার্জারি। কমন সার্জারিগুলোর মধ্যে ট্রাবেকুলেক্টমি নামে সার্জারিটি আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড কমনেস্ট সার্জারি ফর গ্লুকোমা, গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়াও যখন অনেক বেশি জটিল আকার ধারণ করে তখন গ্লুকোমার আরও অনেক সফিস্টিকেটেড সার্জারি আছে এবং ম্যাক্সিমামই আমাদের দেশে খুব সুন্দরভাবে আমরা করে দিই এবং বাংলাদেশে সবকিছুই আসলে এই মুহূর্তে আছে। অ্যাভেলেবল। ধন্যবাদ আপনাকে। স্যার, ম্যাডাম একটু আগে বলছিলেন যে আসলে গ্লুকোমা রোগের চিকিৎসাটা আমরা অনেক ক্ষেত্রেই শুরু করি ওষুধ বা ড্রপ দিয়ে। অনেক রোগীরা দেখা যায় যে এই বিষয়টি ওনারা বুঝতে পারেন না, ওনারা কিছুদিন হয়তো ড্রপ ব্যবহার করছেন, হয়তো চোখে কিছুটা জ্বালা পোড়া করছে, কিছুটা লাল হচ্ছে, ওনারা ড্রপটি ডিসকন্টিনিউ করে দিলেন বা বন্ধ করে দিলেন। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের প্রায় রোগীদের এই সমস্যাটা নিয়ে আসেন। আমি বলি যে যেমন ডায়াবেটিসে সারা জীবন ওষুধ দিতে হয়, জি, ব্লাড প্রেশারে সারা জীবন ওষুধ খেতে হয়, গ্লুকোমাতে সারা জীবন ওষুধ দিতে হবে যদি আমি সার্জারি করে পার্মানেন্ট চিকিৎসা না করি। রোগীকে বুঝিয়ে দিতে হবে, এই কাউন্সেলিংটা ডক্টরকে করে দিতে হবে। যদি রোগীরা বুঝতে না পারেন তখন তারা মিস করেন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আপনি বললেন, সেটা হলে চোখটা লাল হয়ে যায়, অ্যালার্জি হয়। এটা গ্লুকোমার ওষুধে কিন্তু এটা খুব কমন। আমাদের ভাষায় অল গ্লুকোমা মেডিসিন টক্সিক মেডিসিন, এটা কিন্তু মানে খুব সেফ মেডিসিন না। এই জন্য কী করতে হয়, আমি সম্মানিত দর্শকদের জন্য বলতে চাই, যখন ওষুধটা দিতে হবে, ওষুধটা দেওয়ার পরে এই নাকের পাশে যে কর্নারটা দেখে দিতে পারে, এখানে চাপ দিতে হবে চোখ বন্ধ করে। চাপ দিয়ে 2 মিনিট ধরে রাখতে হবে। ধরে রাখলে কী হবে, ওষুধটা ঠিকমতো কাজ করবে চোখের ভেতরে, এবং এই ওষুধটা সাধারণত নাক থেকে যে গলার মধ্যে চলে যায়, রক্তে মিশে যায়, এই সিস্টেমিক ইফেক্টটা হবে না, সাইড ইফেক্টগুলো কম হবে। সুতরাং রোগীর জন্য কী হবে, ওষুধটা ভালো কাজ করবে এবং সাইড ইফেক্টগুলো কম হবে, তো গ্লুকোমাটা ভালো কন্ট্রোলে থাকবে। এই একটা বিষয় আমি বলতে চাই যে ওষুধটা নিয়মিত দিতে হবে। প্রয়োজন হলে আজকাল অ্যাপস পাওয়া যায় বিভিন্ন মোবাইলে, এই অ্যাপস দিয়ে রাখতে হবে যে কখন কখন তার ওষুধ দিতে হবে, ঠিক টাইম মতো ওষুধগুলো দিতে হবে, তাহলেই ভালো। অনেকে আসেন, বললাম যে রাত 8টার সময় ওষুধটা দিবেন, উনি রাত 11টা দিলেন, কিন্তু ভালো কাজ করবে না। এই জন্য এই জিনিসগুলো ভালো করে কাউন্সেলিং করতে হবে, রোগীদেরকে বোঝাতে হবে, সময় দিতে হবে, তাহলে নিশ্চয়ই রোগীরা বুঝবেন। ধন্যবাদ স্যার। আসলে ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে গ্লুকোমা যে রোগটি হচ্ছে, এটি তো আসলে দৃষ্টির নীরব ঘাতক। এই গ্লুকোমা রোগ আসলে জীবনের উপর কিভাবে এফেক্ট করছে বা জীবনের গুণগত মানের উপর কিভাবে প্রভাবিত করছে, এটি যদি একটু বলতেন। জি, ভেরি ইম্পর্টেন্ট। আসলে একটা মানুষ যখন জানতে পারবে যে আমার একটা রোগ হয়েছে চোখের, কেন প্রত্যেকের মানে দৃষ্টি আসলে খুব প্রয়োজনীয় এবং একটা সম্পদ, দৃষ্টি একটা সম্পদ। একদমই। সে যখন জানবে যে আমার রোগ হয়েছে, সেটা হচ্ছে এটাতে স্থায়ী অন্তত হয়ে যায়, স্থায়ী। যতটুকু চলে গেছে কখনোই এটা ঠিক হবে না। যেমন ছানি হলে আমরা অপারেশন করে দিই, পরের দিন একদম সুন্দর। চশমা লাগবে -5 দিল, ব্যাস সুন্দর। কিন্তু গ্লুকোমাতে যতটুকু চলে যাবে সেটা কিন্তু ফিরে পাওয়া যাবে না। সেই জন্য মানসিকভাবে প্রথমে রোগী আসলে একটু মানসিকভাবে একটু আক্রান্ত হয়, কষ্ট পায়, সেটা একটা যেরকম। আরেকটা হচ্ছে যে ওষুধ, যদিও এখন আমাদের দেশে সব রকমের ওষুধ পাওয়া যায়, একটা পেশেন্ট যদি গ্লুকোমা অ্যাডভান্স হয়ে যায়, সে কিন্তু অলরেডি তখন তার ভিশনটাও কমে আসবে, তার কোয়ালিটি অফ লাইফও যেরকম হবে, সে প্রফেশনালিও কিন্তু অনেক বেশি এফেক্টেড হবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। স্যার, ম্যাডাম আপনার কাছে শেষ প্রশ্ন। আসলে আপনি যে বলছিলেন যে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, এবং রোগীরা অনেক সময় চিকিৎসা নিতে চান না বা বুঝতে পারেন না, এই ধরনের গ্লুকোমা রোগীদের প্রতি আপনার উপদেশ কি থাকবে? গ্লুকোমা রোগটা সারা জীবনের রোগ। সাধারণত আমাদের যে কমন ভ্যারাইটির গ্লুকোমাগুলো আছে, এগুলো সারা জীবনের রোগ এবং রোগীকে ওটা নিয়েই চলতে হবে। কাজে রোগীর সঙ্গে যখন আমরা কথা বলি, তার অর্থনৈতিক পরিস্থিতি, তার সামাজিক পরিস্থিতি, তার মানসিক পরিস্থিতি এবং অন্যান্য তার রোগ, যেগুলোকে আমরা কোমরবিডিটি বলি, ডায়াবেটিস, প্রেশার বা হার্টের সমস্যা, অ্যাজমা, এগুলোর আমাদের খোঁজ খবর নিতে হয়। এবং সবগুলো নেওয়ার পরে যখন আমরা কথা বলি যে আপনি ঠিক যেভাবে আপনার প্রেশার, ডায়াবেটিস বা হার্টের ওষুধগুলো সারা জীবন চালিয়ে যাবেন, কখনোই বন্ধ করবেন না, ঠিক একইভাবে গ্লুকোমার ওষুধটাকেও আপনি বন্ধ করবেন না, চালিয়ে যেতে হবে। দ্বিতীয় বিষয়, একজন বাবার যদি গ্লুকোমা ধরা পড়ে,
তাকে আমাদের বলতে হয় যে আপনার ছেলে মেয়েকে আপনি অবশ্যই গ্লোকোমা স্ক্রিনিং করাবেন। ফ্যামিলিয়াল ডিজিজ, একজন মায়ের যখন গ্লোকোমা ধরা পড়ে তাকেও বলতে হয়, যেহেতু অ্যাঙ্গোক্লোজার গ্লোকোমা ফিমেলের মহিলাদের বেশি হয়, যে আপনার বোনদেরকে এবং আপনার মেয়েদেরকে অবশ্যই গ্লোকোমার পরীক্ষা করাবেন। একজন বয়স্ক ব্যক্তির যখন হয় তখন বলতে হয় আপনার ছেলে মেয়ে এবং আপনার নাতি নাতনিদেরও চেক আপটা করিয়ে নেবেন যাদের বয়স একটু বেশি। তো সচেতনতা হচ্ছে গ্লোকোমার ক্ষেত্রে সবচাইতে জরুরি, সেটা ওষুধ দেওয়ার জন্যই হোক, ফলো আপের জন্যই হোক, আর চিকিৎসার জন্যই হোক। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। স্যার অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাদেরকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য। আপনাদের সুস্থতা কামনা করছি। আপনাকে এবং আরটিভিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাই। দর্শক, সকলের জন্য গ্লোকোমা মুক্ত সুস্থ সুন্দর স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। তবে যেতে যেতে পরামর্শ একটি, আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। সবার জন্য শুভকামনা।